জি, অস্থিসন্ধির ব্যথা বা এটা বাতজনিত ব্যথা কিন্তু অনেক ধরনের আছে। কিছু আছে প্রদাহজনিত ব্যথা যে শরীর নিজেই সেই প্রদাহটা তৈরি করে। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা শ্বেতকণিকা ভুল সংকেত পেয়ে বা ভুল খাদ্যাভ্যাসের কারণে বা জিনগত কারণে শরীরের নিজের অস্থিসন্ধিকে নিজেই আক্রমণ করে। ঠিক আছে? এবং এই প্রদাহটা যদি দীর্ঘদিন ধরে থাকে তখন অস্থিসন্ধির মধ্যে যে স্বাভাবিক যে গঠন বা ভিতরের যে তরল থাকে এবং অস্থিসন্ধির ভেতরে যে কার্টিলেজ থাকে সেগুলো আস্তে, আস্তে ক্ষয় হতে থাকে এবং কয়েক বছরের মধ্যে অস্থিসন্ধির যে স্বাভাবিক কার্যক্ষমতা সেটি হারিয়ে যায়। তো এটাই হচ্ছে বাত ব্যথার প্রধান কারণ। এবং দেখা যায় যে একটা পর্যায়ে এটা যদি আমরা সাধারণ ওষুধ ব্যবহার করি, বারবার ব্যথানাশক ওষুধ বা স্টেরয়েড ব্যবহারের ফলে অস্থিসন্ধির যে কার্টিলেজের গঠন সেটা নষ্ট হয়ে গিয়ে অস্থিসন্ধিটা একটা নরণ ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার যে স্থিতিস্থাপকতা সেটি হারিয়ে ফেলে এবং আলটিমেটলি সেটা ক্ষয়বাত বা অস্টিওআর্থ্রাইটিসে রূপান্তরিত হয়। এই ধরনের রোগগুলোতে যেমন ধরুন যে যেকোনো আমাদের মানে যেকোনো বয়সের মানে রোগীরাই মানে এটা ভুগতে পারে। আগে ভাবা হতো এটা বোধহয় শুধুমাত্র বৃদ্ধ-বৃদ্ধা বা বয়স্ক মানুষদের রোগ। এখন আমাদের কাছে সর্বনিম্ন মানে ৮ বছরের শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী, মধ্যবয়স্কা, তরুণ-তরুণী বিভিন্ন ধরনের প্রায় সব বয়সের রোগীরাই এখন আমাদের যে খাদ্য দূষণ বা যে ধরনের যে আমাদের যে খাদ্যের ত্রুটি এবং যে আমাদের যে এক্সারসাইজ না করার প্রবণতা বা মুটিয়ে যাওয়ার প্রবণতা এই কারণে কিন্তু প্রায় সব বয়সের মানুষই বাত ব্যথায় আক্রান্ত হচ্ছে এবং এমনও আমাদের তরুণ-তরুণীরা আছে যাদের দেখা যাচ্ছে যে অস্থিসন্ধির মধ্যে ক্ষয়টা যে বয়সে হবার কথা নয় সেটি সাধারণত ৩৫ এর আগে হয় না, সেটি হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র যে বাত ব্যথাই তা নয়, ওই উচ্চতর প্রযুক্তিটা এটা কিন্তু যে স্পোর্টস ইনজুরি বা খেলতে গিয়ে যে ধরনের যে সমস্যাগুলো হয়, লিগামেন্টে ইনজুরি বা ধরুন আঘাত হয়, ঠিক আছে? বা ধরুন যে অনেকে আগে বিভিন্ন ধরনের অস্থিসন্ধির অপারেশন করেছেন বা তার ফলে অস্থিসন্ধিটা শুকিয়ে গেছে বা শুধু যে বাত ব্যথাই তা নয়। তো এই প্রযুক্তিটি হলো যে রিজেনারেটিভ মেডিসিন, যে আপনার শরীরের যে পুনরুজ্জীবনী ক্ষমতা আছে বা অস্থিসন্ধির ভেতরের যে গঠনটা বা কার্টিলেজটা শুকিয়ে গেছে সেটাকে আবার প্রাকৃতিক উপাদান, যেমন আপনার শরীরের যে রক্তরস আছে সেখান থেকে মাতৃকোষ আহরণ করে সেই মাতৃকোষটাকে বিশুদ্ধিকরণ করে এবং সেখান থেকে যে পুনরুজ্জীবনী কোষ বা যেখান থেকে আবার নতুনভাবে অস্থিসন্ধি জেগে উঠতে পারে সেই কোষটিকে আলাদা করে পৃথকীকরণ করে সেটা একটা বিশেষ ডিভাইসের মাধ্যমে হাতের ছোঁয়া ছাড়া সেটাকে কোনো ধরনের কাটাছেঁড়া ব্যতীত সেটাকে বিশেষায়িত প্রযুক্তির মাধ্যমে রোগীর অস্থিসন্ধির মধ্যে স্থাপন করা হয় এবং তার ফলে রোগী খুব দ্রুততম সময়ের মধ্যে এবং কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই তার ব্যথাটি চলে যাচ্ছে এবং আগের যে স্বাভাবিক কার্যক্ষমতা সেটা ফিরে আসছে। জি, দেখুন যে ইউএসএফডিএ সাধারণত এই যে বায়োলজিক স্যাম্পলগুলো যে রোগীর শরীরের যে স্যাম্পলগুলো সেগুলো যখন ব্যবহার করার প্রয়োজন হয় সেটা কোন কিটের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হচ্ছে এবং সেই কিট ব্যবহারকালীন ওই রক্তরস বা অস্থিমজ্জা বা চর্বি সেটির কোনো পরিবর্তন ঘটছে কিনা, জিনগত পরিবর্তন ঘটছে কিনা এই মানদণ্ডটা নিয়ন্ত্রণ করে। তো সেক্ষেত্রে কিন্তু যদি রোগীর শরীরের নিজের শরীর থেকে সংগৃহীত উপাদান যদি তার নিজের অস্থিসন্ধির মধ্যে প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কোনো পার্শ্বক্রিয়া ঘটার কোনো সুযোগ নেই, কারণ তারই উপাদান এক জায়গা থেকে সংগ্রহ করে আরেক জায়গায় দেয়া হচ্ছে এবং সেটি শুধুমাত্র প্রসেস করার ক্ষেত্রে দেখতে হয় যে ইউএসএফডি এর অনুমোদিত বা ক্লিয়ার্ড কিটগুলো আছে কিনা। তো সেক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে সঠিক যে ডোজটি কোন অস্থিসন্ধি ক্ষয়ের ক্ষেত্রে কতটুকু প্লাটিলেট বা কতটুকু কোষ অস্থিসন্ধির মধ্যে দিতে হবে সেই ডোজ কিন্তু নির্ধারিত হয়, যেমন হাঁটুর জন্য এক রকমের ডোজ, কাঁধের জন্য এক রকমের ডোজ বা বিভিন্ন ধরনের অস্থিসন্ধির জন্য বিভিন্ন ধরনের ডোজ আছে, সেটি কিন্তু ওই কিটের মানদণ্ড অনুসারে নির্ধারিত হয়। ঠিক আছে? তো সেই আর বাংলাদেশে ধরুন যে যেহেতু এটা এই কিটগুলো ইউএসএফডিএ অ্যাপ্রুভ ভাবে এসেছে এবং অটোমেটিক্যালি সেটা মানে অনুমোদিত হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে এটাই ইম্পর্টেন্ট বিষয়, সেটি হলো যে যদি রোগীর শরীরের নিজের স্যাম্পল আমরা সংগ্রহ করি এবং সেটিকে প্রক্রিয়াজাত করে গুণগত মান ঠিক রেখে যদি অস্থিসন্ধির মধ্যে স্থাপন করা হয় সেক্ষেত্রে কোনো ধরনের অস্থিসন্ধির গঠনটাকে আবার পুনর্গঠন করে থাকে এবং সাধারণত এটি যে ম্যাজিক নয় যে আমি আজকে দিলাম কালকেই ভেতরে অস্থিসন্ধির গঠনটি আবার স্বাভাবিক হয়ে গেল। এটি সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে অস্থিসন্ধির গঠনটাকে আবার তার সাবেক অবস্থায় বা আঘাতের বা প্রদাহের পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যায় এবং এখন পর্যন্ত যতগুলো রোগীকে আমরা এই চিকিৎসা পদ্ধতি দিয়েছি সবাই দেখা যাচ্ছে গড়পড়তা ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে অভাবনীয় সাফল্য দেখিয়েছে এবং অনেকেই এখন তাদের পার্কে হাঁটার ক্ষমতা বা বাসায় হাঁটার ক্ষমতা বা যে আমরা যে স্বাভাবিক চলাফেরা করি, এক্সারসাইজ করি, ইভেন যে স্বাভাবিক যেভাবে যে চলাফেরা করতে পারি সেটির ক্ষমতা ফিরে পেয়েছে। বিষয় যে অস্থিসন্ধিটির গঠনকে স্বাভাবিক করতে গেলে অস্থিসন্ধির ভেতরে যে কার্টিলেজের যে মাত্রা থাকে, ভেতরে যে অস্থিসন্ধির ভেতরে বা জয়েন্টস এর ভেতরে যে কার্টিলেজ থাকে বা এটাকে বলা হয়েছিল তরুণাস্থি, সেই তরুণাস্থিটি যদি একদম সম্পূর্ণ শুকিয়ে গিয়ে না থাকে, যেটাকে বলা হয় গ্রেড 4 মানে সর্বোচ্চ দশা, গ্রেড 4 থেকে শুরু করে একদম সবচেয়ে শুরুর দশা গ্রেড 1 যেটি হোক না কেন বা অস্থিসন্ধির ক্ষয় আমরা সাধারণ ভাষায় বলছি, এটিকে এখন আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটা পশ্চিমা বিশ্বে এখন চেষ্টা করা হচ্ছে যে কিভাবে জয়েন্ট রিপ্লেসমেন্ট বা অস্থিসন্ধির প্রতিস্থাপনকে এড়ানো যায়। তো সেক্ষেত্রে তারা অনেকাংশে সফল হয়েছে এবং অস্থিসন্ধির প্রতিস্থাপনকে তারা অনেকাংশে 5 থেকে 10 বছর পর্যন্ত পিছিয়ে দিতে সক্ষম হয়েছে। তো সেক্ষেত্রে এটা নিঃসন্দেহে অপারেশনের বিকল্প
বিকল্প, এবং আমরা যেটা দেখেছি যে একটি চিকিৎসায় রোগীদেরকে 5 থেকে 7 বছর বা 10 বছর পর্যন্ত ভালো রাখতে সক্ষম হচ্ছে, এবং এখন অবধি যারা করেছেন তারা কেউই আমরা তাদেরকে দ্বিতীয় চিকিৎসা করি নাই। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে সবাইকেই একটি চিকিৎসার মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ সফলতা প্রদান করা সম্ভব হচ্ছে। এবং বহির্বিশ্বে যেটা দেখা গেছে এখন পর্যন্ত যে 7 থেকে 10 বছরের গবেষণা আছে, একটি ডোজের মাধ্যমে তারা এই অস্থিসন্ধি প্রতিস্থাপনকে সর্বনিম্ন 6 বছর থেকে ঊর্ধ্বে 10 বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছে থাকে। তো সাধারণত এই যে রিজেনারেটিভ মেডিসিনের মানদণ্ড নিয়ে কিন্তু পৃথিবীব্যাপী 20-25 বছর যাবত গবেষণা হচ্ছে, এবং দেখা গেছে যে এই ধরনের চিকিৎসাগুলো একবার দিলে কিছুদিন পরে তার কার্যক্ষমতা হারিয়ে যায়, রোগীরা আবার একাধিকবার 3-4 বার 5 বার সেশন নিতে আসে। তো এটি তাদের জন্য একটি বিড়ম্বনা এবং ব্যয়বহুল বিষয় হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে ব্যয় কমানোর জন্য বলুন, একটি ডোজ চিকিৎসার মাধ্যমে যদি রোগী অনেক বছর ভালো থাকতে পারে, তো সেটি তো নিঃসন্দেহে আমাদের সবার জন্য ভালো, এবং সফলতার দিক থেকে এটার সর্বনিম্ন সফলতা আমরা যেটা পেয়েছি 83 to 97%, ভেরি হাই সাকসেস রেট, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কোনো ধরনের কোনো পার্শ্বক্রিয়া নেই। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যে ডিভাইসের মধ্যে যে ডোজ, যে উচ্চতর ডোজ যে বের করার যে সক্ষমতাটা আছে, যেটা সাধারণ যে মেশিনগুলো বা প্রযুক্তি আছে সেখানে কিন্তু এই রক্তকণিকা থেকে যে উচ্চতর অনুচক্রিকা সমৃদ্ধ রক্তরস বের করার যে উচ্চতর ডোজ বের করার যে সক্ষমতা, সেটা এই প্রযুক্তির মধ্যে আছে। কারণ এটিকে দীর্ঘদিন গবেষণার মাধ্যমে সেটি যুক্তরাষ্ট্রে এটা প্রমাণ হওয়ার পরই তারা সেটিকে মানে এখন এটা হচ্ছে অ্যাপেক্স বায়োলজিক্সের এক্সেল পিআরপি এবং এক্সেল পিসি কিট। পিআরপি হচ্ছে অনুচক্রিকা সমৃদ্ধ রক্তরস, আর পিসি হচ্ছে রক্ত থেকে সংগৃহীত প্রোটিন কনসেন্ট্রেট। এটিকে আমরা এর মধ্যে যে কিটটা আছে, এটা যখন আমরা অনুচক্রিকাটা বা রক্তটা সংগ্রহ করি, সেটাকে এমন একটি ফিল্টারের মাধ্যমে পাস করতে হয় যেখানে রক্তের যে বিবর্জিত উপাদানগুলো সেটি সরে যায়, এবং রক্তের যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোষগুলো সেটিকে পৃথকীকরণ করা সম্ভব হয়। স্বাভাবিকভাবে কোনো কিট দিয়ে এটাকে পৃথকীকরণ করা সম্ভব হয় না। আর আরেকটি গুরুত্বপূর্ণ ডিভাইস আছে, এটাকে বলা হয় কনসেন্ট্রেটিং ডিভাইস। এটার কাজটা হলো যে কোনো হাতের ছোঁয়া ছাড়া যে রক্তের যে ভেতরে যে অনুচক্রিকা সমৃদ্ধ রক্ত সেটিকে পৃথকীকরণ করা এবং অতিরিক্ত উচ্চ ডোজ নিয়ে আসা। এই ডোজটি যদি রক্ত থেকে সঠিকভাবে নিষ্কাশন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে কিন্তু সেটি অস্থিসন্ধির গঠনকে পূর্ণতা দেবে। বাংলাদেশে অনেক আগে থেকে হচ্ছিল, বাট এটার মানদণ্ড এক এক ধরনের মানদণ্ড এক এক রকম থাকে। তো সাধারণত এই যে রিজেনারেটিভ মেডিসিনের মানদণ্ড নিয়ে কিন্তু পৃথিবীব্যাপী 20-25 বছর যাবত গবেষণা হচ্ছে, এবং দেখা গেছে যে এই ধরনের চিকিৎসাগুলো একবার দিলে কিছুদিন পরে তার কার্যক্ষমতা হারিয়ে যায়, রোগীরা আবার একাধিকবার 3-4 বার 5 বার সেশন নিতে আসে। তো এটি তাদের জন্য একটি বিড়ম্বনা এবং ব্যয়বহুল বিষয় হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে ব্যয় কমানোর জন্য বলুন, একটি ডোজ চিকিৎসার মাধ্যমে যদি রোগী অনেক বছর ভালো থাকতে পারে, তো সেটি তো নিঃসন্দেহে আমাদের সবার জন্য ভালো, এবং সফলতার দিক থেকে এটার সর্বনিম্ন সফলতা আমরা যেটা পেয়েছি 83 to 97%, ভেরি হাই সাকসেস রেট, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কোনো ধরনের কোনো পার্শ্বক্রিয়া নেই। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যে ডিভাইসের মধ্যে যে ডোজ, যে উচ্চতর ডোজ যে বের করার যে সক্ষমতাটা আছে, যেটা সাধারণ যে মেশিনগুলো বা প্রযুক্তি আছে সেখানে কিন্তু এই রক্তকণিকা থেকে যে উচ্চতর অনুচক্রিকা সমৃদ্ধ রক্তরস বের করার যে উচ্চতর ডোজ বের করার যে সক্ষমতা, সেটা এই প্রযুক্তির মধ্যে আছে। কারণ এটিকে দীর্ঘদিন গবেষণার মাধ্যমে সেটি যুক্তরাষ্ট্রে এটা প্রমাণ হওয়ার পরই তারা সেটিকে এখন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারছে।